ম্যানেজমেন্ট শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? হয়তো চকচকে কোনো অফিস, বোর্ডরুম মিটিং, তাই না? কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে এর শুরুটা হয়েছিল হাজার হাজার বছর আগে, যখন বিশাল বিশাল পিরামিড তৈরি হচ্ছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন আজ আমরা ম্যানেজমেন্টের এই দারুণ জার্নিটা একবার দেখে আসি, একদম প্রাচীন সভ্যতা থেকে আজকের এই ডিজিটাল দুনিয়া পর্যন্ত। আচ্ছা, একটা অদ্ভুত প্রশ্ন করি, কেমন? একদিকে ভাবুন হাজার হাজার বছর আগের সেই বিশাল মিশরীয় পিরামিড, আর আরেকদিকে ভাবুন আজকের গুগল বা অ্যাপেলের মতো একটা টেক জায়েন্ট। এই দুটোর মধ্যে কমন কি থাকতে পারে? অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু এদের মধ্যে একটা দারুণ মিল কিন্তু আছে। আর সেই মিলটাই হলো ম্যানেজমেন্ট, মানে ব্যবস্থাপনা। সোজা কথায় বললে, একটা কমন গোল বা লক্ষ্য ঠিক করে সেটার জন্য অনেক মানুষকে একসাথে গুছিয়ে কাজ করানো, এটাই তো ম্যানেজমেন্ট। আর এই সহজ কিন্তু শক্তিশালী আইডিয়াটাই কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষের যত সব অসাধারণ কীর্তি, তার সব কিছুর পেছনে কাজ করেছে। তাহলে চলুন একটু টাইম ট্র্যাভেল করা যাক। কি বলেন? আমরা সোজা ফিরে যাব প্রাচীন আর মধ্যযুগে, যেখানে ম্যানেজমেন্টের একদম প্রথম ভিত্তিটা তৈরি হয়েছিল। ভাবা যায়, প্রায় ৫,০০০ খ্রিস্টপূর্বাব্দে মিশরীয়রা লক্ষ লক্ষ শ্রমিককে একসাথে কাজে লাগিয়ে পিরামিড বানিয়ে ফেলল। এটাই তো ছিল বিশ্বের প্রথম মেগা প্রজেক্ট ম্যানেজমেন্টের উদাহরণ। শুধু তাই না, হিব্রু সভ্যতায় মুসা আলাইসাল্লাম যেভাবে একটা বিশাল জনগোষ্ঠীকে নেতৃত্ব দিয়েছিলেন, সেখানে আমরা ডেলিগেশন বা দায়িত্ব ভাগ করে দেওয়ার প্রথম ধারণাগুলো দেখতে পাই। আবার ধরুন, প্রাচীন চীনেও কিন্তু লিডারশিপ নিয়ে দারুণ সব আলোচনা হতো। এরপর সময়ের সাথে সাথে আল ফারাবির মতো স্কলাররা রাষ্ট্র কিভাবে চালাতে হয় তা নিয়ে লিখেছেন, আর লুকা প্যাসিওলি তো ডবল এন্ট্রি বুককিপিং সিস্টেমটা দিয়েই দিলেন, যেটা ছাড়া আজকের ব্যবসা বাণিজ্য তো ভাবাই যায় না। এইভাবে তো চলছিল, কিন্তু এরপর এলো শিল্প বিপ্লব, আর এটাই ম্যানেজমেন্টের দুনিয়ায় একটা সত্যিকারের ঝড় তুলে দিল। ঠিক এই সময়টাতেই সবাই বুঝতে পারল যে কাজ চালানোর জন্য একটা গোছানো সিস্টেম্যাটিক ম্যানেজমেন্ট দরকার। পার্থক্যটা ছিল বলতে গেলে আকাশ পাতাল। ভাবুন, শিল্পবিপ্লবের আগে কি হতো? একজন কারিগর হয়তো তার ছোট্ট দোকানে বসে কাজ করছেন, কিন্তু শিল্পবিপ্লবের পর দৃশ্যটা পুরো পাল্টে গেল। বিশাল বিশাল ফ্যাক্টরি, ধোঁয়া ওঠা চিমনি, হাজার হাজার শ্রমিকের ভিড়। এই বিশাল কর্মযোগ্যটাকে একটা নিয়মের মধ্যে আনতেই তো দরকার হলো ফর্মাল ম্যানেজমেন্টের। আর ঠিক এই সময় রবার্ট ওয়েনের মতো কিছু মানুষ এগিয়ে এলেন। তিনি প্রথম বুঝতে পারলেন যে ফ্যাক্টরি মানে শুধু মেশিন না, মানুষও আছে, আর সেই শ্রমিকদের ভালো মন্দের খেয়াল রাখাটাও জরুরি। কর্মীদের নিয়ে তার এই যুগান্তকারী চিন্তার জন্যই কিন্তু তাকে আধুনিক পার্সোনাল ম্যানেজমেন্টের জনক বলা হয়। একই সময়ে আরও কয়েকজন কিন্তু দারুণ সব আইডিয়া নিয়ে আসছিলেন। যেমন ধরুন অ্যাডাম স্মিথ, তিনি তার বিখ্যাত ওয়েলথ অব নেশনস বইতে বললেন ডিভিশন অফ লেবার বা শ্রম বিভাজনের কথা। মানে একটা বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করে দিলে প্রোডাকশন অনেক বেড়ে যায়। আবার চার্লস ব্যাবেজ ভাবলেন ম্যানেজমেন্টের সাথে অঙ্ক বা গণিতকে মেলানো যায় কিনা। আর জেমস ওয়াট, তিনি তো শুধু স্টিম ইঞ্জিন বানাননি, প্রোডাকশন প্ল্যানিং, স্ট্যান্ডার্ডাইজেশনের মতো দারুণ সব কনসেপ্টও দিয়ে গেছেন। তো শিল্প বিপ্লবের ধাক্কায় ম্যানেজমেন্টকে একটা আলাদা বিষয় বা ডিসিপ্লিন হিসেবে দেখার চল শুরু হলো। আর এই সময়েই মঞ্চে এলেন দুজন কিংবদন্তি, যারা ম্যানেজমেন্টের পুরো ইতিহাসটাকেই বলতে গেলে নতুন করে লিখে দিলেন। প্রথমেই বলতে হয় F.W. টেলরের কথা। তিনি নিয়ে এলেন সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ধারণা। তার আইডিয়াটা ছিল খুবই সোজাসাপটা। আন্দাজে কাজ করা চলবে না, সব কিছু হতে হবে সায়েন্সের ওপর ভিত্তি করে। মানে যে কোনো কাজ করার একটা সেরা উপায় বা ওয়ান বেস্ট ওয়ে খুঁজে বের করতে হবে, তারপর কর্মীদের সেভাবেই ট্রেনিং দিতে হবে। লক্ষ্য একটাই, প্রোডাক্টিভিটি একদম টপে নিয়ে যাওয়া। টেলর যেখানে ফোকাস করছিলেন একটা নির্দিষ্ট কাজের ওপর, সেখানে হেনরি ফেওল তাকালেন পুরো অর্গানাইজেশনের দিকে। তাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় একটা বড় কারণে। তিনিই প্রথম ম্যানেজমেন্টের এমন কিছু ইউনিভার্সাল প্রিন্সিপলস বা নীতি তৈরি করেন যা যে কোনো প্রতিষ্ঠানেই কাজে লাগানো যায়। যেমন ধরুন ডিভিশন অফ ওয়ার্ক বা ইউনিটি অফ কমান্ডের মতো আইডিয়াগুলো। তো অনেক তো ইতিহাস হলো, এবার চলুন বর্তমানে ফিরে আসি। আজকের এই টেকনোলজির যুগে, এই জটিল দুনিয়ায় ম্যানেজমেন্ট এখন ঠিক কোথায় দাঁড়িয়ে? আজকের ম্যানেজমেন্ট কিন্তু অনেকটাই বদলে গেছে। এখন আর আগের মতো শুধু বসের কথায় সব হয় না। এখন সিদ্ধান্ত নেওয়া হয় ডেটা আর রিসার্চের উপর ভিত্তি করে। কর্মীদের এখন আর মেশিনের পার্টস হিসেবে দেখা হয় না, বরং ভাবা হয় তারা কোম্পানির সবচেয়ে বড় সম্পদ, মানে হিউম্যান রিসোর্স। টেকনোলজি আর এআই এখন ম্যানেজমেন্টের একটা অংশই হয়ে গেছে। আর খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো, এখনকার ম্যানেজমেন্ট শুধু প্রফিট নিয়ে ভাবে না, সমাজের প্রতি, পরিবেশের প্রতি তাদের যে একটা দায়িত্ব আছে সেটাও মাথায় রাখে।
পুরো পরিবর্তনটাকে যদি এক লাইনে বলতে হয় তাহলে ব্যাপারটা দাঁড়িয়েছে এরকম: ম্যানেজমেন্ট এখন কমান্ড অ্যান্ড কন্ট্রোল মডেল থেকে সরে এসে কোল্যাবোরেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট বা সহযোগিতা আর ক্ষমতায়নের দিকে ঝুঁকছে। মানে আগে ম্যানেজাররা ছিলেন বস, যারা শুধু হুকুম করতেন, আর এখন তারা হলেন লিডার বা কোচ, যারা পুরো টিমকে সাথে নিয়ে চলেন। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? ম্যানেজমেন্ট এখন আর শুধু একটা আর্ট বা কারো ব্যক্তিগত দক্ষতার বিষয় না, এটা এখন একটা স্ট্র্যাটেজিক, সায়েন্স বেসড প্রসেস, যা দিয়ে খুব জটিল সব লক্ষ্য অর্জন করা সম্ভব। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর এই যুগে যখন অনেক রুটিন সিদ্ধান্ত মেশিনই নিয়ে নিতে পারছে, তখন একজন মানুষের, একজন ম্যানেজারের আসল কাজটা কি হবে? হয়তো এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে ম্যানেজমেন্টের ভবিষ্যতের ইতিহাস।